হ্যাঁ, আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে রাজনীতিতে আসাটা আপনার ভুল ছিল? দেখেন, এটা ক্লিয়ারলি আমি জানি যে আমি যখন মাশরাফি হিসাবে, ক্রিকেটার হিসাবে আছি, আমি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আছি। কিন্তু আমি যখন রাজনীতিতে যাব তখন অবশ্যই আমি সবার কাছে গ্রহণযোগ্য থাকবো না। পলিটিক্সটা আসলে করে মানুষের জন্য কিছু, পলিটিক্সটা তো এই জন্যই মানুষ করে বা করতো বা করে, আমি যেটা জানি যে মানুষের উপকারের জন্য, বড় পরিসরে মানুষের জন্য কিছু করা যায়। তো সেই চ্যালেঞ্জটা নিয়েই তো আমি পলিটিক্সটা করতে এসেছি। টিকিটই বাদ দিলাম, ওর সাধারণ জীবনটা তো ফিরিয়ে দেওয়া দরকার। যদি ও গিলটি হয় ওকে জেল খাটবে, যদি গিলটিটা ফ্রি, ওকে সাধারণ জীবনে ফিরিয়ে আনার তো খুব দরকার। বাড়ি পুড়িয়ে দিছে তার মাশরাফির, তার তো অনেক কষ্ট আছে না, সে তো চেষ্টা করছে মানুষের ভালো কিছু করার জন্য। মাশরাফি খুব ভালো খেলোয়াড়, মানুষও ভালো, কিন্তু মূল ব্যাপারটা হলো যে 18 সনের যে নির্বাচন এবং 24 সনের যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার মতো একটা মানুষ যে আওয়ামী লীগের সঙ্গে এক হয়েছে, তার তো জামাতে অসংখ্য ভক্ত আছে, বিএনপিতে ভক্ত। এই জিনিসটা আসলে সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। আসসালামু আলাইকুম। যারা যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটা দেখছেন, অনুরোধ করব তাদের সকলকে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। মাশরাফি বিন মুর্তজা প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ, আর ভালো মানুষের জায়গা, স্থান এই দেশে নাই। অন্তত ভালো মানুষের ভাত নাই ভাই এই দেশে। যে মানুষটি দেশের জন্য এত কিছু করলো, এত এত অবদান যার, যে মানুষটি দেশের মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে রাজনীতি করা শুরু করলো, তার জন্মস্থানকে ভালোবেসে সে রাজনীতিতে নামলো, সংসদ সদস্য নির্বাচিত হলো, এমপি নির্বাচিত হলো, এরপরে তার এলাকার উন্নয়ন করলো, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নড়াইলের ভাগ্য পরিবর্তন করলো। সেই মানুষটিকে 24-এর গণঅভ্যুত্থানে কীভাবে কষ্ট দেওয়া হলো, তার বাড়িতে ভাঙচুর চালানো হলো, আগুন লাগানো হলো, আপনারা সকলেই অবগত আছেন। তো এই বিষয়টি নতুন করে আবারও আলোচনায় এর কারণ একটি, মাশরাফির বাবা গোলাম মুর্তজা তিনি দৈনিক কালবেলা পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন মাশরাফি ভালো নেই, মাশরাফি অনেক কষ্টে আছে, নিজেকে ঘরবন্দি করে রেখেছে। ওই দিনের ঘটনার পর থেকে তিনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, আর ভাবছেন যে কাদের জন্য এত কিছু করলাম, কাদের জন্য কি করলাম আমি, যেই মানুষদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করলাম, যেই মানুষদের জন্য এত এত কিছু করলাম, সেই মানুষগুলো প্রতিদিন হিসেবে কষ্ট ছাড়া আর কি দিল? ভুল বুঝে আমার বাড়িতে ভাঙচুর চালালো, আমার বাড়িতে আগুন দিল, কেন? আমার অপরাধটা কী ছিল? এক প্রকারের আক্ষেপ করে, ক্ষোভ, অভিমান থেকে মাশরাফি তার বাবাকে বলেছে। তার বাবা বলল যে মাশরাফি জানিয়েছে সে যদি মারা যায় তার লাশটাও যেন নড়াইলে নেওয়া না হয়। এতটা ঘৃণা জন্মে গেছে নড়াইলের প্রতি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাশরাফির বাবার এই সাক্ষাৎকার নিয়ে মানুষ কি বলছে, কয়েকজনের মতামত আপনাদেরকে শোনাবো। মানুষ কীভাবে মাশরাফিকে নিয়ে, সারা দেশবাসী এখনও মাশরাফিকে কতটা ভালোবাসে তার কিছুটা প্রমাণ পাবেন আজকের এই ভিডিওতে। সকলেই প্রতিবাদ জানিয়েছে। আজকে নড়াইলবাসী ভুল বুঝলেও মাশরাফিকে সারা দেশের মানুষ কিন্তু ভুল বোঝে নাই। সৎ কোনো ব্যক্তিত্বের মানুষ থাকলে আওয়ামী লীগে, তার মধ্যে মাশরাফি একজন। তার অপরাধ শুধুমাত্র একটাই, আওয়ামী লীগের হয়ে, আওয়ামী লীগের দল থেকে নির্বাচনে অংশ নেওয়া। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি মানুষ কি বলছে মাশরাফির ইস্যুটা নিয়ে। কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ দেখেই, ভিডিও দেখে তারপরে কথা বলি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে রাজনীতিতে আসাটা আপনার ভুল ছিল? না, ওই সময় আমার কাছে একবারও মনে হয়নি সেটা। দেখেন, এটা ক্লিয়ারলি আমি জানি যে আমি যখন মাশরাফি হিসাবে, ক্রিকেটার হিসাবে আছি, আমি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আছি। কিন্তু আমি যখন রাজনীতিতে যাব তখন অবশ্যই আমি সবার কাছে গ্রহণযোগ্য থাকবো না। কিন্তু আমি ওই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি যে না, পলিটিক্সটা আসলে করে মানুষের জন্য কিছু, পলিটিক্সটা তো এই জন্যই মানুষ করে বা করতো বা করে, আমি যেটা জানি যে মানুষের উপকারের জন্য, বড় পরিসরে মানুষের জন্য কিছু করা যায়। তো সেই চ্যালেঞ্জটা নিয়েই তো আমি পলিটিক্সটা করতে এসেছি। তো ওই সময়টা আমার কাছে মনে হয়নি। আর এটা তো নোমান ভাই একটা চ্যালেঞ্জ ছিল, এটা তো আমি জানি, এটা কোনো রকেট সায়েন্স তো নাই। হ্যাঁ, সব থেকে বড় স্ট্রেট ফরওয়ার্ড সিদ্ধান্ত হইতো যে আমি করবো না। তাহলে যে এত মানুষ বলে যে
আজকে জায়গায় দাঁড়াই আপনি বলেন যে আজকে এত এত তরুণ প্রজন্মরা বলছে যে আমাদের হাত দিয়ে দেশ গড়বে, তো তাদেরকে তো পলিটিক্সের ভেতরে আসতে হবে, তাদেরকে তো রাজনীতির ভেতরে আসতে হবে। অরাজনৈতিক ব্যক্তি হিসাবে তো আপনি 5-10 জনের উপকার করতে পারবেন সর্বোচ্চ জায়গা থেকে, কিন্তু আপনি যদি রাজনৈতিক ব্যক্তি হন তখন আপনি হয়তোবা হ্যাঁ গালি খাবেন, আপনি আপনার সমালোচনা হবে, কিন্তু আপনি অনেকগুলো মানুষের একটা এরিয়ার একটা মানে বড় পরিসরের একটা কাজ করার সুযোগ পাবে। তো আজকে যারা তরুণ প্রজন্মরা আছে, যারা এই স্বপ্নটা দেখছে বা তারা কাজ করতে চাচ্ছে, তো তাদেরকেও তো রাজনীতির ভিতর আসতে হবে। তাহলে কি আমরা আবারও তাদেরকেও ওই একই পরিস্থিতির ভিতর ফেলে দিব, বা তাদেরকেও কি একই পরিবেশ তৈরি করব যে ও ওই মতবাদের, ও অমুক মতবাদের, ও তমুক মতবাদের? তাহলে তো রাজনীতিতে আপনি কখনোই ভালো মানুষ খুঁজতেছেন, বা ভালো মানুষরা এসে, বা ভালো মানুষ নাও যারা মানুষের জন্য কাজ করতে চায়, তাদেরকে আপনি কবে খুঁজে পাবেন? তো এখনো যদি আমরা এই অমুক দল তমুক দল করে, মূল কথা যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সে যে দলই করুক, সে দেশের জন্য কাজ করবে কিনা, এই মোটিভটা তার আছে কিনা, এই জায়গাটা দেখা উচিত। কে কোন দল করতেছে এই জায়গাটা না দেখে বরঞ্চ দেখা উচিত যে তার দেশের জন্য কাজ করার মোটিভ আছে কিনা। যদি থাকে, তাকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত, সে যে জায়গা থেকে আসুক, যে দল থেকে আসুক। তার একটা উদাহরণ তো আমি দিলাম। আজকে যারা তরুণ প্রজন্ম, তারা তো এইভাবে সারাদিন রাস্তায় থাকে, তাদের একটা প্ল্যাটফর্ম দরকার হবে, তাদের একটা রাজনৈতিক জায়গা দরকার হবে। তো তারা যখন একটা রাজনৈতিক জায়গায় যাইতে চাবে, তো তখন আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে সবাই যদি আবার তারে টেনে এসে নিচে নামাই, সমালোচনা করি, তাহলে তো এইভাবেই চলতে থাকে। তো আমি সেটা বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে ভুল, এখন আমার জায়গা থেকে আমি চিন্তা করতেই পারি যে আমার দরকার কি ছিল এসব রিস্ক নেওয়ার। আমি তো ভালো ছিলাম, আমার কাছে তখন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যখন আমার কাছে, আমি যখন রাজনীতিতে 2018 সালে আসি, তখন যে কন্ট্রাক্ট গুলো আমার বাতিল হয়েছে, সেগুলো অনেক বড় বড় কন্ট্রাক্ট বাতিল হয়েছে। তো প্রায় আমার 8-10 কোটি টাকার কন্ট্রাক্ট সেই সময় বাতিল হয়েছে। তো আমি যদি রাজনীতিতে না আসতাম, তো আমার ওই টাকাগুলো তো আমি পেতাম। তো আমি আমার পরিবার নিয়ে আরামসে, মানে সেগুলো আপনি কল্পনাই করতে পারবেন কত কত বড় বড় কন্ট্রাক্ট। ঠিক আছে, সেটা হচ্ছে যে তার কয়দিন পরেই ছিল ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন আমি একদম, সেটা আমি রাজনীতিতে এসেও করেছি, রাজনীতি না আসলেও আপনারাও জানেন যে আমি, এবং অবধারিত আমি ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিলাম। সমস্ত বড় বড় কন্ট্রাক্ট আমার কাছে ছিল, এবং যাদের সাথে সাইন্ড আপ ছিল তারা বাতিল করে দিল আমাকে, কারণ তারা মাল্টি ন্যাশনাল কোম্পানি, কোনো রাজনৈতিক দলের সাথে তারা থাকতে চায় না। আচ্ছা, তো আমি যদি ওই সময় এটা না করে ভাই আমি একা ভালো থাকবো চিন্তা করতাম, তাহলে তো আজকে আমাকে এই দিন দেখতে হতো না, বা আমাকে এত গালির প্রশ্ন। হ্যাঁ, আমি খেলায় খারাপ খেলেছি, গালি খেতাম, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আজকে এই পরিস্থিতি আমার হইতো না। তো আমি আমার যে টাকা পয়সা হইতো, তাই নিয়ে আমি আরামসে আমার পরিবার নিয়ে আরামসে ভালো থাকতে পারতাম। আমি তো ওই শাটারটা ব্রেক করে ওই চ্যালেঞ্জটা নিয়ে এসেছি কাজ করতে। তো এই জন্য বললাম যে ভুল করেছি, এই জিনিসটা আমি বলবো না, আমি জেনে বুঝেই যদি ভুল করি তাহলে আমি আমার নিজের ক্ষতি করেছি, যদি খুব বেশি বলতে হয় এটা করেছি। কিন্তু আমার ভেতরে কোনো ওই জিনিসটা কাজ করবে না কোনোদিন যে না আমি, যে আমার মোটিভ ছিল কি, আমি কি চিন্তা করে রাজনীতি করতে আসছি, এবং আমি আসলে কাজ করতে চেয়েছি কিনা, এই জায়গাটাই হয়তো আমি বলবো যে না আমি চেয়েছি, আমি করেছি, আমার সাধ্যমতো করেছি। একটা ট্রমার মধ্যে তো গেছেই, ঠিক না? বাড়িঘর পুড়ায় ফেলছে। সেই কবে নিভে গেছে আগুন, পুড়ে গেছে স্বপ্নটা, কয়লা হয়ে অযত্নে পড়ে আছে ঘরের বিছানা। যে ক্যাবিনেটে জমেছিল 19 বছরের সকল সাফল্য, সেটাও ধ্বংস করেছে কেবা। এখানে বাতাসে এখন হাহাকারের গান, যেন কিংবদন্তি কাঁদে নীরবে, হারিয়ে তার শৈশবের উঠান। নড়াইলের মহিষখোলার কৌশিকদের বাড়ি। প্রীতিশ গাঙ্গুলির বানানো মুরালটা ভেঙে ফেলা হলেও কলার উঁচু করে রাখা এই অবয়বটা দেখেই চিনে ফেলবে 18 কোটি বাঙালি। 5 আগস্টের পর গেল 18 মাসে পতিত সরকারের সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থ লুট, দুর্নীতি কিংবা অনিয়মের শত শত অভিযোগ এলেও মাশরাফির ওপর পড়েনি কলঙ্কের ছোঁয়া। কিন্তু নানা রকম চাপ আর হুমকিতে মাসের পর মাস নিজেকে আড়াল করে রেখেছেন ম্যাশ। মাশরাফির ব্যাপারে কোনো অনিয়ম পায়নি, সে মাশরাফিকে যেভাবে
ভয় ভীতি দেখিয়ে চাপিয়ে রাখা হয়েছে, এটা দেশের ক্রিকেটের জন্য কতটা ক্ষতিকর? মাশরাফিদের মতো মানুষ ক্রিকেট আসলে কতটা দরকার? ক্রিকেটই বাদ দিলাম, ও সাধারণ জীবনটা তো ফিরিয়ে দেওয়া দরকার, কারণ ও তো কোনো অন্যায় করেনি। আর যদি যেটা আপনি মামলার কথা বলে, তো মামলা হোক, মামলা যখন হচ্ছে মামলাটা নিষ্পত্তি করা দরকার। তো এইভাবে আপনি ঝুলে থাকলে তো মাশরাফি এই বছরের পর বছর মামলায় ঝুলবে, এটা তো ঠিক না। যদি ও গিলটি হয় ওকে জেল খাটবে, যদি গিলটিটা ফ্রি, ওকে সাধারণ জীবনে ফিরে আনা তো খুব দরকার। ওর তো একটা ফ্যামিলি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, তো তাদের জীবনটা তো দরকার। একটা ছেলের বাড়ি পুড়িয়ে দিছে তার মাশরাফির, তার তো অনেক কষ্ট আছে না, সে তো চেষ্টা করছে মানুষের ভালো কিছু করার জন্য। তো আমার মনে হয় যে টাইম নতুন সরকারের একটা যে এই ব্যাপারটাকে হাইলাইটেড করা। আমি বলছিলাম যে মাশরাফিকে মুক্ত করে দিই আজকেই, বলে আমি বলছি যে যদি মাশরাফি গিলটি না হয়, মাশরাফি যদি অন্যায় না করে থাকে, তাহলে যদি মাশরাফিকে একটা সাধারণ জীবনটাকে ফিরিয়ে দেওয়া, তারপর মাশরাফি ক্রিকেটে আসবে না, আবার ইলেকশন করবে না, কি করবে সেটা ওর পরের জীবন, বাট ও সাধারণ জীবনটা ফিরে দেওয়াটা আমি মনে করি যে খুবই প্রয়োজন। যে ছেলেটা প্রাণ ছিল আমাদের সবার, না ক্রিকেটের প্রাণ ছিল, সেই ছেলেটাকে আমরা দারুণভাবে মিস করতেছি সত্যি কথা বলতে। মাশরাফির সাথে কথা হয় কিনা, বা মাশরাফি কি জানায় আসলে তার মানসিক অবস্থাটা এখন কেমন? মাশরাফি মেন্টালি খুব স্ট্রং একটা ছেলে, ও হাজার খারাপ হইলেও ও কোনোদিন স্বীকার করবে না যে ও খারাপ আছে। না, কথা হয়, কথা হইছে, বলছে যে ভালো আছি চাচা, দোয়া রেখে ইনশাল্লাহ, অসুবিধা নাই। এর বেশি আসলে ও বলতে চায়নি। একটা ট্রমার মধ্যে তো গেছেই, ঠিক না, বাড়িঘর পুড়ায় ফেলছে, সবকিছু হয়েছে, ট্রমার মধ্যে গেছে। তা আমার ওইটাই কথা যে আমি তারেক সাহেব নতুন হয়তো প্রাইম মিনিস্টার হবেন, উনি ব্যাপারটাকে সিরিয়াসলি দেবেন, কারণ উনি একটা, কারণ ওনার ছোটো ভাই আমাদের সাথে কোকো ভাইয়ের সাথে আমরা ওল্ড এজেস ক্লাব করছি, সেই ক্লাবটাকে আমি এখনও ধরে রাখি, এখনও করে রাখি। তো আমি জানি যদি একটা ব্যাকগ্রাউন্ড আছে, ছোটো ভাইয়ের কোকো ভাই ক্রিকেটের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ছিলেন। একটা ভুয়া যদি ভুল একটা মামলা করে একদম কাউকে ফাঁসিয়ে নেওয়া হয়, যদি তার দোষ থাকে অবশ্যই দোষী মাশরাফি, যদি দোষ না থাকে তার সাধারণ জীবনটা ফিরে দেওয়ার জন্য আমি আকুতি করবো। মাশরাফি খুব ভালো খেলোয়াড়, মানুষও ভালো এবং ক্যাপ্টেন হিসেবে এলাকার জন্য প্রচুর করছে ও। এবং সে এলাকা প্রচার করছে। কিন্তু মূল ব্যাপারটা হলো যে 18 সনের যে নির্বাচন এবং 24 সনের যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার মতো একটা মানুষ যে আওয়ামী লীগের সঙ্গে এক হয়েছে, তার তো জামাতে অসংখ্য ভক্ত আছে, বিএনপিতে ভক্ত আছে, এই জিনিসটা আসলে সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। 2 নম্বর হলো যে সে আওয়ামী লীগে যোগদান করেছে, আওয়ামী লীগের পরিণাম অন্য সবার চাইতে তার তো কম হয়েছে, সে এখনও ঘুরে বেড়াচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে তার সাথে অনেক অনুল্লেখ্য যাকে বলে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন, তারা তো মার ধর খেয়ে জেল খেয়ে অস্থির হয়ে গেছে। ফলে এখানে রাজনীতিতে কোনো নায়ক নেই, রাজনীতির কোনো প্লেয়ার নেই, সে এখন তার সব ইতিহাস ভুলে যেতে হবে। এই যে পলিটিশিয়ান, তো অন্যান্য সব পলিটিশিয়ান, দীপুমণির যে যা হবে তারও তাই হবে, এইগুলো। 2 নম্বর হলো যে মাশরাফির যেমন বদনাম নেই, দুর্নাম নেই, এজ এ ম্যান হিসেবে ভালো, একটা গুড রেপুটেশন আছে, ফ্যামিলিও ভালো। ওই সাকিব আল হাসানের ঘটনা হলো একেবারে উল্টো, তার সব দিক থেকে বিতর্কিত, মানে তার ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটি, তার ব্যক্তিগত বেয়াদবি, আচার আচরণ, মানে ওর আসলে খেলা হচ্ছে একজন ভালো খেলোয়াড়, বিশ্বের অলরাউন্ডার, ছাড়া ওর অন্য কোনো যোগ্যতা নেই। আর বাকি সবই এই যে ব্যাডম্যান। এখন আওয়ামী লীগের উচিত হয়নি এদেরকে নেওয়া দলে, আর এদেরও আওয়ামী লীগের রাজনীতিতে আসাটা ঠিক হয়নি। এই গেল ফার্স্ট কথা। আর এখন আগামীর যে রাজনীতি, বিশেষ করে সেই রাজনীতি আসলে খেলোয়াড় মেলোয়াড় দেওয়া হয় না, অভিনেতা হয় না, এখানে নেতা লাগে। হ্যাঁ, এগুলো হলে এনে সাজানো যায়। আপনার দেখেন একটা পার্লামেন্ট আছে, আপনি একজন নায়িকাকে আনলেন, একজন গায়িকাকে আনলেন, একটু নাচন কুর্দন করা দরকার, একটা অভিনেতাকে আনলেন, পার্লামেন্টকে দেখাইলো, এরকম। কিন্তু মাঠে যখন পুলিশের বাড়ি শুরু হবে, এই যে এখন একটা বিরূপ অবস্থা, আওয়ামী লীগের একটা বিরূপ অবস্থা। এখন আওয়ামী লীগের দেখেন কারা নাম নিচ্ছে, আওয়ামী লীগের বাংলাদেশে যারা আওয়ামী লীগের নাম নিচ্ছে, কথাবার্তা বলছে যারা আওয়ামী লীগের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, আর যারা আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকার মালিক, 17 বছর যাদের ধারে কাছে যেতে পারতেন না, তারা সবাই এক একজন ইঁদুরের চাইতেও ছোট হয়ে গেছে, এদের কোনো অস্তিত্বই নেই। তারা যে কথা বলে চিউ 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 করে কথা বলে, বিভিন্ন লোকে জিজ্ঞেস ভাই কেমন আছেন, ভালো কে, নাকি নারী না পুরুষ, এটা বোঝাই যাচ্ছে না। বুঝতে ঘটনাটা এই এখন বিএনপিতে দেখেন বিভিন্ন লোকে যে এখন সে অনেক বড় বড় কথা বলে না। আমি তো যে বিএনপি সবচেয়ে দুঃসময় তো আমি যোগদান করেছি 2018 সনে, তো যার জন্য বিএনপি দেখি অল্প কয়েকজন পাপিয়াদের মতো অল্প কয়েকজন মানুষ ছাড়া কারোর কণ্ঠে সুর ছিল না, কারো পায়ে জোর ছিল না, কে কত সুন্দর করে ব্যাক গিয়ারে পালাতে পারে। সামনের দিকে যদি তাদের বলা হয়তো সামনের দৌড় দাও, তখন তাদের হাঁটু ব্যথা হতো, কোমর ব্যথা হতো, হাত পা থর থর করে কাঁপতো, বুকের মধ্যে ধগড় ধগড় করতো। আর যদি বলতো পিছনের দৌড় দাও, ও মাই গড, এক একজন উসাইন বোল্টের মতো পুলিশ তাদের খুঁজেই পেত না, এমন জোরে দৌড় দিত। সেই মানুষগুলো দেখবেন এখন ওরে বাবা কোট প্যান্ট ছাড়া চলে না, জোরে জোরে কথা বলে, আঙ্গুল উঁচিয়ে কথা বলে, তারপরে শেষে এদের ভাবসাব দেখলে মনে হয় এরা মন্ত্রী হিসেবে এদের জন্ম হয়েছে, ও মায়ের পেট থেকে পড়েছে মন্ত্রী হয়ে। এতকাল কোনো কারণে তারা গুপ্ত ছিল কিন্তু মন্ত্রী ছিল, কিন্তু এখন এটা মানে একেবারে আজব সামনে চলে আসছে। তো এইভাবে আওয়ামী লীগের একই অবস্থা। আওয়ামী লীগের এখন যারা লোকজন আছে, আপনি তাদেরকে দেখলে বুঝতেই পারবেন না যে এরা একটা সময় এমপি ছিল, মন্ত্রী ছিল। তো এখন এই জায়গাটাতে আসলে নেতা অভিনেতা হয় না। মাঠে এই মুহূর্তে যেটি দরকার, ইন্টেলিজেন্স দরকার, প্রফেশনালিজম দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার। এখন বলেন তো মাশরাফির বাবার নাম কি, আপনি বলতে পারবেন? কোনোদিন 14 গোষ্ঠীতে মন্ত্রী এমপি ছিল,
ও ভালো রেজাল্ট করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ভালো কোনো রেজাল্ট আছে, কিছু আছে। রাজনীতিতে আমরা যেগুলো করি, পুরো মঞ্চে এভাবে সুন্দর করে কথা বলছি, একটা ভালো প্লেয়ার, সরকার সমর্থন দিয়েছে, এলাকার উন্নয়ন করেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, ওই আঞ্চলিক ভাষায় কথা বলছে। এছাড়া আমাদের যে গতানুগতিক রাজনীতিতে আমরা যে ফাইট করে আসছি, সেই ফাইটিংয়ের জায়গাতে তারা কখনই ছিল না। ফলে এই মানে অবস্থা যেটা আপনি আঘাত ইঙ্গিতে বোঝাতে চাচ্ছেন যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করে এদেরকে সামনে আনা, এটা শুয়ের পেছন দিয়ে একটা উট ঢুকানো যত সহজ, তার চেয়ে কঠিন বিষয়। আমি যদি মরে যাই আমার লাশটা নড়াইলের মাটিতে দাফন করবা না বাবা। হ্যাঁ প্রিয় দর্শক, এমন একটা স্ট্যাটাস দেখেছেন কালবালার সংবাদ প্রকাশের মাধ্যমে, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আজ আমি রয়েছে আরিফ হায়দার নড়াইলের মাটিতে, মাশরাফি বিন মুর্তজা যে বাড়িতে থাকতেন, যেই বাড়িতে জন্ম হয়েছেন, সেই বাড়ির সামনেই কিন্তু আজ আমি অবস্থান করতেছি। দেখুন এই মানুষটা এখানে জন্ম হয়েছে, অথচ এই মানুষটা কতটা কষ্ট পাইলে আজকের এই কথাটা বলতে পারে, আমি যদি মরে যাই আমার লাশটা নড়াইলের মাটিতে দাফন করবা না। হ্যাঁ প্রিয় দর্শক, এমনটাই কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে পেয়েছেন। একটু পিছনে ক্যামেরাটা ঘুরান। এই যে আপনারা যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা উনি এমপি হওয়ার পরে এই মাঠটা বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক উঁচু করে মাটি ফালিয়েছে। হ্যাঁ এটাও কিন্তু আমরা জানতে পেরেছি। উনি এমপি হওয়ার পরে অনেক বাচ্চাদের সাথে কিন্তু একসঙ্গে মিশছে। উনি এমপি হওয়ার পরে ওনার ভিতরে কোনো অহংকার ছিল না, সবার সাথে কিন্তু একসঙ্গে খেলাধুলা করেছেন, একসঙ্গে মিশছেন, এমনটাই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তবে ওই যে মানুষটা এতটা দুঃখ পাইলে আজকের এই কথাটা বলতে পারে, আমি যদি মরে যাই আমার লাশটা নড়াইলের মাটিতে দাফন করবা না বাবা। হ্যাঁ প্রিয় দর্শক, এমনটাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমি একটু দেখাইতে চাই আপনাদেরকে, এখানে যে লেখাটা রয়েছে, এখানে এই যে মানুষটা রয়েছে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা ভাই, এই ছবিটি কি অপরাধ করেছে, এই ছবিটির যে মুখের যে ফেসটা রয়েছে সেই ফেসটাকে অক্ষত করে রেখেছে দুর্বৃত্তরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা, এমনটাই কিন্তু এখানে লেখা রয়েছে। আমি একটু এখানে যে বাড়ির যে প্রবেশদ্বার যে রাস্তাটা রয়েছে, প্রবেশের যে গেটটা রয়েছে, আপনি দেখুন, এই যে একটু ভিতরে ক্যামেরাটা একটু ঢুকান, দেখুন এই বাড়িটার ভিতরের অবস্থাটা কি হয়েছে। এখানে মনে হচ্ছে যে কত বছর জানে কেউ বসবাস করছে না। তবে আমরা কালবালা সংবাদ প্রকাশের মাধ্যমে একটি বিষয় দেখতে পেয়েছি, এই বাড়ির ভিতরে এমন একটা অবস্থা হয়েছে, এই বাড়ির ভিতরে বেঙ্গলের বাসা পর্যন্ত রয়েছে প্রিয় দর্শক। তবে উনি এমপি হিসাবে না, উনি খেলোয়াড় হিসাবে এই মানুষটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। উনি একজন খেলোয়াড় হিসাবে ওনার যারা ভক্তবিন্দুরা রয়েছে, দেখুন উনি একজন খেলোয়াড় হিসাবে ব্যক্তিগতভাবে আমি ওনাকে অনেক পরিমাণে ভালোবাসতাম, ওনার ভক্ত হিসাবে আমি বলতেছি এই মানুষটা কত কষ্ট পাইলে, এই মানুষটা কত আবেগ পাইলে এই কথাটা বলতে পারে, আমি যদি মরে যাই আমার লাশটা নড়াইলের মাটিতে দাফন করবা না বাবা। ওনার বাবার কথাটাই কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আজ আমি রয়েছি মাশরাফি বিন মুর্তজা যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি 5ই আগস্টের পরে এই বাড়িটি কিন্তু দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে, এটাও কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন। তবে মাশরাফি বিন মুর্তজা যারা ভক্তবৃন্দরা রয়েছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আজ আমি রয়েছি নড়াইলের মাটিতে, মাশরাফি বিন মুর্তজা যে বাড়িটি রয়েছে, এখানেই তার জন্মস্থান, এখানেই তিনি কিন্তু জন্মগ্রহণ করেছে, অথচ সেই মানুষটা বলতেছে আমি যদি মরে যাই আমার লাশটা যাতে করে এখানে দাফন করা না হয়। হ্যাঁ প্রিয় দর্শক, এমনটাই কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন। মাশরাফি বিন মুর্তজার প্রতি আহ্বান থাকবে যে আপনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করেন, নির্দোষ দাবি করেন, তাহলে আপনি আদালতের দ্বারস্থ হন, আদালতে আত্মসমর্পণ করুন এবং চ্যালেঞ্জ গ্রহণ করুন যে আপনি নির্দোষ। আপনি আদালত থেকে যদি ক্লিয়ারেন্স পান যে আপনার কোনো অপরাধ নেই, তাহলে জনগণ আপনাকে আবারও সাধারণে গ্রহণ করে নেবে। এই যে তার আবেগঘন বক্তব্য বা এই যে জাতিকে আবেগতাড়িত করতে চাচ্ছে, এই আবেগটা 2024-এর জুলাই আগস্টে কোথায় ছিল? প্রশ্নটা আসলে এখানে। তখন যে এত মানুষ মারা গেল, শিক্ষার্থীরা মারা গেল, শ্রমিকরা মারা গেল, শিশুরা মারা গেল, তখন তো তার আবেগ জাগ্রত হয়নি। তখন এই বার্তাগুলো দিলে হয়তো আজকে যে এই বাজে অবস্থার মধ্যে আছে তারা, এই যে জনগণের চোখে ঘৃণিত হিরো থেকে ভিলেনে পরিণত হওয়া, এই অবস্থায় পড়তে হতো না। এবং জুলাইয়ে জনগণের পক্ষে অবস্থান নিলে হয়তো বা পূর্বের অন্যান্য বিষয়গুলো জনগণ ক্ষমার দৃষ্টিতে দেখতো, কিন্তু এখন আর সেই সুযোগটি নেই। এমনকি আমরা জানি যে মাশরাফি বিন মুর্তজার বাবার নেতৃত্বে নড়াইলে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের সময়। মাশরাফিকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই ব্যাপারে তো বিচার বিভাগ এবং সরকার, স্পেশালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপারে বক্তব্য দিবে। তো আমরা চাই যে তাকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। আর এই যে আনলক সাহেবের যে কথাটা এসেছে, বর্তমানে হয়তো তার ব্যাপারে কিছু সমালোচনা আছে, কিন্তু তিনি জেল খেটেছিলেন কেন? জনগণের পক্ষে অবস্থান করায়, গণতান্ত্রিক ধারা রাজনীতি করতে চাওয়া, জনগণের পক্ষে অবস্থান করায় তিনি জেল খেটেছিলেন। কিন্তু মাশরাফি বা সাকিবের কেসটা তো সেম না। আমিনুল সাহেব তো গণহত্যার সাথে জড়িত ছিলেন না, কিন্তু এই মাশরাফি বা সাকিব সেই সরকারের তো অংশ।
সেখানে তো মদত দিয়েছে এবং তার পরিবারের লোকেরা এই সমস্ত বিষয়ে জড়িত ছিল এবং তারা এর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেয়নি সামান্য। সুতরাং দুটো বিষয় মিলালে হবে না। আর হচ্ছে যে তাদের যদি সৎ সাহস থাকে তো তাহলে আদালতে নিজেদেরকে সমর্পণ করুক, সেখানে তো সবকিছু ক্লিয়ার হয়ে আসবে। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করলেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, যেখানে উঠে আসে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 2 আসনের ভোট নিয়ে ভয়াবহ পরিসংখ্যান, যেন বের হলো সাবেক এই সংসদ সদস্যের থলের বিড়াল। আম্মারের শেয়ার করা পোস্টে দাবি করা হয় 2018 সালের নির্বাচনে নড়াইল 2 আসনে মোট ভোটার ছিল 3,17,844 জন। এর মধ্যে ভোট পড়েছিল 2,79,702টি, আর নৌকা প্রতীকে মাশরাফি একাই পেয়েছিলেন 2,71,210 ভোট, যা মোট প্রদত্ত ভোটের প্রায় 96.96%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী AZM ফরিদুজ্জামান পেয়েছিলেন মাত্র 7,883 ভোট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। পোস্টে মাশরাফিকে উদ্দেশ্য করে বলা হয়, যেদিন আপনি এই স্যার ডন ব্র্যাডম্যান মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসি মুখে এমপি হয়েছিলেন, সেদিনই আপনি নড়াইলের বাইরে নিজের কবর নিজে খুঁড়েছিলেন। এখন আর দুঃখ করে কি করবেন? বলতে পারেন আপনি নিজেও বুঝতে পারেন নাই এভাবে কার চুপি হবে। দলের বাইরে বলার মতো অবস্থাও আপনার ছিল না। পোস্টদাতার মতে 2024 সালের নির্বাচনে এসে মাশরাফির নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু সেটি না করে তিনি আবারও নির্বাচনে অংশ নেন এবং প্রহসনের নির্বাচন করেছেন বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে হুইপের পদ নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। সবশেষে পোস্টের ক্রিকেটের সঙ্গে রাজনীতির তুলনা টেনে মাশরাফিকে উদ্দেশ্য করে বলা হয়, সারা জীবন ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজে ভোট ফিক্সিং এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে নড়াইল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, দেখলেন আপনারা, জানাবেন আপনাদের মতামত, অভিব্যক্তিটা কি বলতে চান, আপনারা কি বলবেন? মাশরাফি বিন মুর্তজা তিনি কি আসলেই অপরাধী? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা কি মনে করেন? মাশরাফি বিন মুর্তজা তিনি যে কথা বলেছেন যে সে যদি মারাও যায় তার লাশটাও যেন নড়াইলে নেওয়া না হয়, এই কথাটি কতটা কষ্ট, ক্ষোভ এবং আক্ষেপ থেকে মানুষ অভিমান থেকে বলতে পারে চিন্তা করেছেন? কতটা কষ্ট পেলে এই কথা বলে? যে নড়াইলবাসীর জন্য তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, যে নড়াইলবাসীর মানুষকে একটু শান্তি দেওয়ার জন্য, সুখে রাখার জন্য যে মানুষটি এত অবদান রেখেছে, সে মানুষটি এখন পুরোপুরি শেষ হয়ে গেছে ভেতর থেকে একটা ঘটনার কারণে। আসলে বলতে চাই, মাশরাফি ভাই ফিরে আসুন আবারও আপনি আমাদের মাঝে। আজকে নড়াইলবাসী অবশ্যই তাদের ভুল বুঝতে পারছে, ভুল ত্রুটি ক্ষমা করে আবারও আপনি ফিরে আসুন হাসি খুশিভাবে। আমরা সেই মাশরাফিকে দেখতে চাই। মাশরাফির বাবা বলেছেন যে তিনি আর আগের মতো নাই, হাসি খুশি নাই, আগের সেই মাশরাফি আর নেই। আমরা সেই আগের মাশরাফিকে আবারও দেখতে চাই, যেই মাশরাফি হারেনি, হার মানতে শেখেনি, যেই মাশরাফি বারবার ঘুরে দাঁড়িয়েছে, সেই মাশরাফিকে আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত, অপিনিয়ন জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।